ওয়েলকাম। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের টপিক, যারা বাংলা স্টুডেন্ট অর্থাৎ বাংলা সাহিত্যের শিক্ষার্থী ছাত্রছাত্রী, যারা নেট দিচ্ছেন, জ্যারেব দিচ্ছেন, সেট দিচ্ছেন, বা স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা মাদ্রাসার জন্য বা পিএসসির জন্য, প্রত্যেকের জন্য কিন্তু একটি ভাইটাল টপিক। যারা বাংলা স্টুডেন্ট তারা হচ্ছে, সেই টপিকটার নাম কিনা সাময়িক পত্র, অর্থাৎ বাংলা সাময়িক পত্র। যাতে এই টপিকে অনেকের যেটা সমস্যা হয়, অনেকে বলে কি না ডেটা মুখস্থ করা যাচ্ছে না, অনেকে সিকোয়েন্স খুঁজে পায় না, অনেকে যেটা পান না প্রপার ডেটা, অর্থাৎ অনেক এতগুলো সাময়িক পত্র কোনটা আগে কোনটা পরে, এবং সাময়িক পত্র অরিজিনালি তার আছে কিনা, অরিজিনাল ডেট কিনা, এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এবং বিভ্রান্তিও থাকে। তো আজকের খুব শর্ট স্ট্র্যাটেজি, অল্প সময়ের মধ্যে এই বাংলা সাময়িক পত্রকে কিভাবে প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী তারা সহজে অনায়াসে মনে রাখতে পারবেন এবং পড়াশোনা করলে খুব ইজিলি সাময়িক পত্র থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারবেন, তারই কিন্তু শর্ট একটা ট্রিক স্ট্র্যাটেজি আজকের ক্লাস। এবং এই ক্লাসে উপস্থিত আজকে শিক্ষা সংস্থান পরিবারের বাংলা সাহিত্যের অন্যতম সদস্য তন্ময় দেবনাথ। তাই তন্ময় স্যারকে বলবো আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য। নমস্কার সবাইকে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমাকে যে বিষয় বলতে বলা হয়েছে বাংলা সাময়িক পত্র, এই বিষয়ে সত্যি কথা বলতে যে বিশেষ কিছু বলার দক্ষতা আমার আছে তা নয়। আমি শুধুমাত্র কয়েকটা দিক, শুধুমাত্র কয়েকটা রাস্তার কথা আমি বলবো, যেগুলো ফলো করলে বা দেখলে বা খেয়াল করলে বা ওইভাবে যদি আমরা ভাবি, চিন্তা করি, তাহলে হয়তো আসন্ন যে নেট পরীক্ষা, সেখানে সাময়িক পত্র পত্রিকা কেন্দ্রিক যে লেখাপড়াটা আমাদের সহজ হতে পারে। এবং সব থেকে বড় কথা যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আমরা যে পরীক্ষা, যে বিষয়, যে টেক্সট পড়ি না কেন, পড়ার শুরুতে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই টেক্সটের বা সেই এরিয়ার সম্পর্কে একটা জেনারেল কনসেপ্ট তৈরি। তা না হলে ওই বিষয়টা সম্পর্কে, ওই পর্বটা সম্পর্কে আমরা সঠিক কোনো বক্তব্যে যদি পৌঁছতে পারবো না নিজের পক্ষ থেকে। এবং তার থেকেও বড় কথা, আমরা যে আলোচনাগুলো পড়বো, যে বইপত্রগুলো পড়বো, তার আন্ডারস্ট্যান্ডিং এ কিছু সমস্যা হতে পারে। ফলে মধ্য কথা হলো এটাই, যে আমাদের যে 5টা পত্রিকা সিলেবাসে রয়েছে, সেই 5টা পত্রিকা আমরা কিভাবে পড়বো, এটাই হচ্ছে মোদ্দা কথা। এবং এই কিভাবে পড়বো, এই প্রশ্নের উত্তর কিন্তু অজস্র আছে। একটা সাময়িক পত্রিকাকে তার কয়েকটা সংখ্যা বা যে বছর বেরিয়েছে যে কটা সংখ্যা আছে, ডাজ নট ম্যাটার। প্রত্যেকটা লেখার প্রেক্ষিত অনুযায়ী, ইতিহাস অনুযায়ী তাকে বিভিন্ন রকম ভাবে দেখা যেতে পারে, বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যেতে পারে। এবং সেই দেখা, সেই বিশ্লেষণ করবার নির্দিষ্ট কোনো ওয়েও নেই, নির্দিষ্ট কোনো পথ নেই, নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি নেই। যা খুশি হতে পারে, যে কোনো সময়, যে কোনো সময়ের দাবি, পরিস্থিতি, ইতিহাসের সূত্র অনুযায়ী করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হলো এখানে, যে আমরা যখন নেট পরীক্ষা দিতে যাব, যখন গবেষণা ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে বা বই লেখা বা পেপার লেখা ইত্যাদি ইত্যাদি বিষয়ক পর্যায়ে যখন আমরা পড়বো, তার একটা আলাদা ঘরানা আছে, আলাদা স্ট্র্যাটেজি আছে, আলাদা প্রস্তুতি আছে। কিন্তু যখন আমরা পার্টিকুলার নেট পরীক্ষার জন্য আমরা পড়ব, যখন নেটের কথা মাথায় রেখে, নেট পাস করার কথা ভেবে আমরা সাময়িক পত্র পড়ব, প্রবন্ধের ইউনিটে যেটা রয়েছে, সেই পড়াটা কেমন হবে? এখানে আমি কোনো
গভীরতায় যাব না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, কেন হলো, কিভাবে হলো, কি না হলে ভালো হতো, বা হলে কি ক্ষতি হলো বা কি না ক্ষতি হতো, ইত্যাদি ইত্যাদি এত জটিলতার আমি কিচ্ছু যেতে চাইছি না। আমি সিম্পল ভাবে এই 5টা পত্রিকা কিভাবে দেখব এবং কিভাবে পড়ার পর আমরা নেটের প্রস্তুতিটাকে আরো শক্ত করতে পারবো, আরো এক ধাপে এগিয়ে যেতে পারবো। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে, প্রথম ক্ষেত্র হচ্ছে এটাই যে প্রত্যেকটি পরীক্ষা, প্রত্যেকটি সাময়িক পত্র কোন সময় প্রকাশিত হচ্ছে, ঠিক আছে? এবং আমরা খুব ভালো করে জানি যে প্রত্যেকটি সাময়িক পত্র, ধরো তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম কিভাবে প্রকাশিত হলো? কেননা যে রামমোহন কেন্দ্রিক, মানে রামমোহন যে বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্মের প্রতিষ্ঠা করে গেছেন তার আত্মীয় সভার মাধ্যমে, এবং পরবর্তীকালে দেবেন্দ্রনাথের মাধ্যমে যে ব্রাহ্ম ধর্মের যে প্রভাব এবং প্রতিপত্তি শুরু হলো 19 শতকের দ্বিতীয়ার্ধে, এবং সেই জায়গা থেকে তাদের কিছু এজেন্ডা, সেই এজেন্ডাগুলোকে আলোচনা করার জন্য, সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য, তাদের নির্দিষ্ট কিছু কার্যাবলী তৈরি করার জন্য একটা সভা তৈরি করেছিলেন দেবেন্দ্রনাথরা। সেই সভাটা 1839 সালের 6ই অক্টোবর তৈরি করেন। সেই সভাটার নাম হচ্ছে তত্ত্ববোধিনী সভা। এটা হচ্ছে প্রাথমিক। এরপর এই সভা প্রতিষ্ঠা হওয়ার পর এরা যেটা গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা অনুভব করলেন, যে এই সভাতে বিভিন্ন সময় যে সভার যে অনুষ্ঠান কার্যবিবরণী, সে কাজ, সেখানে সবাই কিন্তু উপস্থিত হতে পারছেন না। ফলে সভার যে সিদ্ধান্ত কার্যাবলী সেগুলো কিভাবে সবার কাছে পৌঁছবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ব্রাহ্ম ধর্মের প্রচার আমরা কিভাবে করব, তার একটা সহজ উপায় হিসেবে এই তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে প্রকাশিত করা হলো তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দের। আমি হয়তো বোঝাতে পারছি কিনা জানি না, যে এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা হলো, তার মুখপত্র হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা হলো। ফলে তত্ত্ববোধিনী সভার যে কার্যবিবরণী, তার যে সিদ্ধান্ত, তার যে মিনিটস, সে তার যে বক্তব্যগুলোকে, সেগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই পত্রিকাকে তুলে ধরা হয়। তারা ভাবলেন যে রামমোহনের যে বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্মের যে ব্যাখ্যা, ব্রাহ্ম ধর্মের যে আদর্শ মতাদর্শ, সেগুলোকে শহর ছাড়িয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য, দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য, যাতে সবাই এই মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠে, এই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠে, সেই কারণে তারা এই পত্রিকাকে অবলম্বন করলেন, এবং পত্রিকার মাধ্যমে সেই সমস্ত তাদের মূল যে প্রতিপাদ্য বিষয় ব্রাহ্ম ধর্মের, সেগুলোকে লিখলেন, ছাপালেন এবং প্রচার করলেন। এরপর বিষয় হচ্ছে, এই তত্ত্ববোধিনী সভার সম্পাদক কারা ছিলেন। আমি পুরো ইতিহাস আমি বলতে চাইছি না, আমি শুধু জাস্ট ভিশনটা বললাম। এরপর আমরা দেখব যে যারা সম্পাদক আছেন বা হয়েছেন, তাদের একটা ক্রোনোলজিক্যাল একটা ধারণা, ইতিহাস দেওয়া আছে, বিভিন্ন বইতে দেওয়া আছে, বিভিন্ন নোটসে রয়েছে, সেগুলোকে মুখস্থ করতে হবে। এবং এরপর আমরা দেখবো যেটা সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র কেন প্রকাশ করলেন, এই কনসেপ্টটাকে ক্লিয়ার হওয়া দরকার। কেন বঙ্গদর্শন পত্রিকা শুরুতে একটা প্রবন্ধ বেরোচ্ছে, যে প্রবন্ধটা আলাদা করেও আমাদের নেটের সিলেবাসে রয়েছে, বঙ্গদর্শনের পত্র সূচনা। সেখানে বঙ্কিমচন্দ্র একটা স্পষ্ট একটা পরিস্থিতি, একটা সময়ের কথা বলছেন, একটা
বাঙালি সমাজের একটা জটিলতার প্রসঙ্গ তুলে ধরছেন। সেটা এইরকম যে সেই সময় যারা ইংরেজি শিক্ষিত ভদ্রলোক, তারা ইংরেজি পড়তেন, ইংরেজিতে ভাবতেন, ইংরেজিতে লিখতেন, কিন্তু এদের যে বঙ্কিমচন্দ্রের যে দর্শন, বঙ্কিমচন্দ্রের যে ফিলোসফি, সেখানে হচ্ছে যে আমরা যদি ইংরেজিতেই লিখি, ইংরেজিতেই যদি আমাদের মনের ভাবটাকে প্রকাশ করতে থাকি, তাহলে সমাজের উন্নতি হবে কিভাবে? তাহলে আমাদের যে মূল বক্তব্য, সে বক্তব্যকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা প্রয়োজন, সেই কাজটা হচ্ছে বাংলা ভাষায় লেখালেখি করা। যে কারণে বঙ্কিমচন্দ্র তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ কিছুটা ইংরেজিতে লেখার পর বন্ধ করে দিয়ে বাংলাতে লেখালেখি শুরু করলেন। কেমন? এবং এখানে ম্যাকলে মিনিটসের একটা চূড়ান্ত সমালোচনা বঙ্কিমচন্দ্র করেছেন। সেই যে ফিল্টারেশন যে তত্ত্ব, যে ফিল্টার ডান থিওরি, অর্থাৎ চুইয়ে পড়ার যে নীতি, যে সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা লেখাপড়া করবে, তাদের প্রভাবে নিম্ন শ্রেণীর মানুষেরা শিক্ষিত হবে, এই তত্ত্বের তুমুল সমালোচনা করলেন বঙ্কিমচন্দ্র। এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন যে বাংলা ভাষায় লেখালেখি হওয়া কেন জরুরি, আর বাংলা ভাষায় লেখালেখি না হলে জাতি গঠন, জাতির উন্নতি, নিজেদের আত্মবোধ তৈরি করা ইত্যাদি কোনোভাবেই সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি নানান তিনি ভিশন দাঁড় করালেন। দাঁড় করানোর জায়গা থেকে তিনি বঙ্গদর্শন বলে পত্রিকাটা তৈরি করলেন। খেয়াল করে বঙ্গদর্শন নামকরণের মধ্যেই একটা চমৎকার ফিলোসফি লুকিয়ে আছে। বঙ্গদর্শন, বঙ্গকে দর্শন করছে, বাংলাকে দর্শন করছে। ফলে পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র 4 বছর সম্পাদনা করেছিলেন, তারপর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার, রবীন্দ্রনাথ ইত্যাদি সম্পাদকরা আসছেন বঙ্গদর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা খেয়াল করব প্রচার পত্রিকাতে বঙ্কিমচন্দ্র যখন লেখালেখি করছেন, তিনি বাংলাদেশের নবীন লেখকদের উদ্দেশ্যে কয়েকটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো কি 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 তার বৃত্তান্ত, সেই সমস্ত বিষয়ে আমি যদি নাও যাই, তার মূল প্রতিপাদ্যই হচ্ছে এটাই যে বাংলা ভাষার উন্নতি, বাংলা সাহিত্যের উন্নতি এবং সর্বোপরি বাঙালি সমাজের উন্নতি। কেমন? ফলে বঙ্গদর্শনের এই যে ভিশনটা, এই যে ফিলোসফিটা, এই জেনারেল কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করতে হবে। আমি একদম শেষে গিয়ে বলবো যে আমরা নেটের জন্য কিভাবে দেখবো, কিভাবে পড়বো। ফলে তত্ত্ববোধিনী পত্রিকাতে আমরা দেখলাম যে ব্রাহ্ম ধর্ম প্রচারের একটা তাগিদ ছিল, এবং খুব খেয়াল করলে আমরা দেখতে পাবো তত্ত্ববোধিনী পত্রিকার একদম প্রথম সংখ্যা যেটা বেরিয়েছিল, সেই সংখ্যাতে একটা লেখায় বলা হচ্ছে যে শহরে শিক্ষিত ভদ্রলোকরা শিক্ষা অর্জনের পাশাপাশি, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হওয়ার পাশাপাশি, যারা গ্রামের নিম্ন শ্রেণীর মানুষ আছেন, তাদের কাছে আমাদের ব্রাহ্ম ধর্মের যে দিক, ব্রাহ্ম ধর্ম কেন প্রয়োজন ইত্যাদি ভিশনগুলো, ইত্যাদি বক্তব্যগুলো, প্রতিপাদ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে এই পত্রিকার একটা সহায়তা নিতে হবে, এবং এই পত্রিকাই আসলে আমাদের সেই উদ্দেশ্যকে সাধন করবে। আমরা খেয়াল করবো হিন্দু পেট্রিয়ট পত্রিকার যিনি সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি ভবানীপুর ব্রাহ্ম সমাজে বক্তৃতা দিচ্ছিলেন, এবং এছাড়াও তার যে 3টে বক্তৃতার সংকলন আছে, এবং হিন্দু পেট্রিয়ট আমরা জানি ইংরেজিতে বেরোতো পত্রিকাটি, এবং 19 শতকের গোড়াতে একটি পত্রিকা বেরোতো, পত্রিকাটির নাম হচ্ছে গসপেল ম্যাগাজিন। সেই পত্রিকার দুটো ভাষাতে বেরোতো, এক পাশে ইংরেজি লেখা থাকতো এবং তার বাংলাটা আরেক পাশে লেখা থাকতো, ফলে ডাবল কলামের পত্রিকা ছিল। ফলে হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরে দেখবো যে তিনি ইংরেজিতে ব্রাহ্ম ধর্মের ব্যাখ্যা করছেন, ব্রাহ্ম ধর্ম সংক্রান্ত, দর্শন সংক্রান্ত বক্তৃতা দিচ্ছেন। কিন্তু রাজনারায়ণ বসু যখন পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, তার লেখাপত্রগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে যদি একটু পড়ার চেষ্টা করি, খেয়াল করি, তাহলে আমরা প্রাথমিকভাবে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে
রাজনারায়ণ বসু বাংলা ভাষার মাধ্যমে বক্তৃতা দেওয়াকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন। কেন? কেননা বাংলা ভাষাতেই বক্তৃতা যদি না দেওয়া হয়, তাহলে ব্রাহ্ম ধর্মের যে মতাদর্শ, সেই মতাদর্শকে সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে? ফলে এই জায়গা থেকে শুরু হলো বাংলা ভাষার আদর্শ কোনটা হবে, বাংলা ভাষা কোন বাংলাতে কোন গদ্যে আমরা লিখবো, তার একটা বিপুল একটা বিতর্কের জায়গা। এবং সেই বিতর্কের জায়গা বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শন পত্র সূচনাতে প্রথম ব্যাখ্যা করলেন। কিন্তু প্রথম বলবো না, তার আগেও তিনি বেঙ্গলি লিটারেচার নামে তার যে ইংরেজি একটা প্রবন্ধ আছে, সেখানেও তিনি সেই প্রসঙ্গের উল্লেখ করেছেন। আমি শুধু এক লাইনে যদি কথাটা, সে বিতর্কটার যদি হদিস দিতে চাই, তাহলে মানে ইতিহাসটা হচ্ছে এইরকম যে আমরা জানি যে বিদ্যাসাগর যে লেখাপত্র, তা খুবই তৎসম শব্দে ভর্তি এবং সংস্কৃত ঘেঁষা লেখা, এবং তারই অনুকরণে রামগতি ন্যায়রত্ন বিদ্যাসাগরী গদ্যে নানান লেখাপত্র লিখেছেন। এবং রামগতি ন্যায়রত্নের যে বাংলা ভাষা বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব যে বইটা রয়েছে, সেই বইতে রামগতি ন্যায়রত্ন বারবার বলছেন যে যে বাংলা ভাষার তিনি অবলম্বন বা আশ্রয় নিয়েছেন, সেটা হচ্ছে বিদ্যাসাগরী গদ্য। এবং এই জায়গা থেকে আর একটা দিক উঠে আসলো, সেটা হচ্ছে আলালের ঘোরের দুলাল এবং প্রথম প্যাঁচা নকশা প্রকাশিত হওয়ার পর বঙ্কিমচন্দ্র এখানে দুটো স্টাইলকে প্যারালালি তুলে ধরলেন। একটা হচ্ছে বিদ্যাসাগরী গদ্য, একটা হচ্ছে আলালি গদ্য। কোন গদ্যে লেখা হবে সেই প্রসঙ্গটাও কিন্তু বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শনের পত্র সূচনা প্রবন্ধে রাখলেন, সেই প্রস্তাবটাও রাখলেন। ফলে আমরা দেখব যে তত্ত্ববোধী পত্রিকা তাদের ব্রাহ্ম ধর্ম প্রচার করবার জন্য, তাদের ব্রাহ্ম ফিলোসফিকে পপুলার করে তোলবার জন্য, যে সমাজের সর্বস্তরের মানুষের কথা যেভাবে ভাবছিলেন এবং সেই জায়গা থেকে যে পত্রিকার যে লেখাপত্রগুলোকে তৈরি করছিলেন, তার খানিকটা বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে দেখব বঙ্গদর্শন পত্রিকা বাংলা ভাষার উন্নতি, জাতির উন্নতি, জাতি গঠন, বাংলা সাহিত্যের উন্নতি, বাংলা সাহিত্যের লেখার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা ফিলোসফিকে দাঁড় করাচ্ছে। এই হচ্ছে মোদ্দা কথা। এর পাশাপাশি আরো বিপুল ইতিহাস আছে, সেসব আমাদের এই মুহূর্তে না জানলেও না পড়লেও চলবে, কিন্তু পরীক্ষার জন্য এই পত্রিকাগুলোকে আমরা কিভাবে বুঝবো তার একটা জেনারেল কনসেপ্ট হিসেবে এটাকে যদি আমরা ভাবার চেষ্টা করি, তাহলে হয়তো পত্রিকাগুলোকে বুঝতে আমাদের হয়তো অসুবিধা হবে না। তারপর যে তথ্যগুলো আছে, কোন সময় কোন সম্পাদক থেকেছেন, তিনি কি কি কাজ করেছেন, কোন সময় পরিধির মধ্যে তিনি ছিলেন, এবং পত্রিকা কতদিন পর্যন্ত চলেছে, কি কি বিভাগ ছিল, ইত্যাদি ইত্যাদি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারি। তাহলে আলাদা করে নেটের ক্লাস করার কি প্রয়োজনীয়তা এখানেই যে আমাদের টেক্সট যেগুলো রয়েছে, সিলেবাসের যে টেক্সট গুলো রয়েছে, যে দিকগুলো রয়েছে, সেই টেক্সট গুলো সম্পর্কে একটা জেনারেল কনসেপ্ট তৈরি করা। এই কনসেপ্ট ক্লিয়ার না হলে আমরা বারবার রিডিং পড়ে গেলেও মুখস্থ হবে, আত্মস্থ করতে সমস্যা হবে। আমরা খেয়াল করবো নেটে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, সেই সমস্ত প্রশ্নের উত্তর করতে কিন্তু খুব সহজ হয়। এবং কনসেপ্ট কতটা ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু নেটে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জুড়ে 15টা প্রশ্ন কিন্তু থাকে প্যাসেজ থেকে। ইনস্ট্যান্ট তোমাকে প্যাসেজ পড়তে হবে, প্যাসেজ সম্পর্কে কনসেপ্ট তৈরি করতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেটা পরীক্ষা হলেই করতে হবে। তার জন্য আলাদা কোনো প্রস্তুতি সম্ভব নয়। এই 15টা প্রশ্নের জন্য ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 10টা, এই 15টা প্রশ্নের জন্য আলাদা কোনো প্রিপারেশনের সম্ভবই নয়। এটা তোমাকে বিপুল প্র্যাকটিস এবং মাথাকে পরিষ্কার রাখা এবং কনসেপ্টকে ধারণ করবার একটা ক্ষমতা তৈরি করা। তা না হলে এই 15টা প্রশ্নের ঠিক করা কিন্তু খুব মুশকিল। এবং নেট পেতে গেলে এই 15টা প্রশ্ন কিন্তু অবশ্যই করে ঠিক করতে হবে। 15টার মধ্যে 10টা, 8টা, 9টা, 12টা করলে হবে না।
নেটের পাশ করার জন্য একটা প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নের জন্য কিন্তু বহু লক্ষ লক্ষ ছেলে মেয়ের নেট পাস হয় না। ফলে আমাদের মাথায় রাখতে হবে এই 15টার জন্য একটা ওই জন্য মিস না যায়। ফলে কনসেপ্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের আগে পরিষ্কার হওয়া দরকার। এবং আমরা খেয়াল করব যে বিষয়গুলো, এই যে টেক্সট গুলো আমরা এছাড়াও কি কি পড়ি সে বৃত্তান্তে আমি যাচ্ছি না, শুধুমাত্র নেটের যদি কথা ভাবি, নেটের সিলেবাসে যে টেক্সট গুলো রয়েছে, যে টপিক গুলো রয়েছে, আমরা খেয়াল করব প্রত্যেকটা টপিককে কিন্তু একটা ইতিহাসের চর্চা, একটা কনসেপ্ট ওয়েতে সাজিয়ে ফেলা যেতে পারে। এবং সেই সাজানোটা যদি সম্ভব হয় তাহলে আমাদের অনেক কিছু উদ্ধার হয়ে যাবে। তার জন্য এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই প্রয়োজন কোন একজন গাইডের। তথ্য তো যে কোনো বইতে, যে কোনো নোটসে পয়সা দিলেই পাওয়া যায়, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার সম্ভব নয়। তার জন্য একটা প্রপার গাইডেন্স দরকার। এরপর আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে প্রবাসী পত্রিকা। আমরা খেয়াল করব প্রবাসী পত্রিকা কখন প্রকাশিত হচ্ছে। প্রবাসী পত্রিকা এমন একটি পত্রিকা যে পত্রিকা একদম বিশ্ব থেকে শুরু থেকে প্রকাশিত। 1308 মানে 1901, একদম বিশ্বতক শুরু হচ্ছে, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। প্রবাসী পত্রিকার জন্ম এবং বিশ্ব থেকে জন্ম একদম সমসাময়িক। এবং খেয়াল করব আমাদের সুকুমার সেন যিনি সাহিত্যের ইতিহাসকার, তার জন্ম কিন্তু 1900 সালে। হ্যাঁ, এরপর এই প্রবাসী পত্রিকা কিন্তু প্রকাশিত হচ্ছিল এলাহাবাদ থেকে। ফলে প্রবাসী পত্রিকার নাম কেন প্রবাসী, এই খেয়ালটা, এই চিহ্নটা, এই চিন্তাটা আমরা এখান থেকে তৈরি করতে পারি, কেননা এটা প্রবাস থেকেই ছাপা হচ্ছিল। রামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদ একটি স্কুলে চাকরি করতেন। এলাহাবাদের কায়স্থ পাঠশালা বলে একটি পাঠশালার একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন সেখানে। এবং প্রবাসী পত্রিকা প্রকাশিত করবার আগেও তিনি দুটো পত্রিকার কাজ করেছিলেন, এবং সেখানে তার ঠিকঠাক পোষায়নি বলে, মানে একদম পাতি শব্দই ব্যবহার করলাম, তিনি সেটা ছেড়ে নিজের একটা পত্রিকা প্রকাশ করবার তাগিদ অনুভব করলেন এবং সেখান থেকে প্রকাশ করলেন প্রবাসী। মজার ব্যাপার হচ্ছে এই প্রবাসীর মূল ভিশনটা কি ছিল, এটার জন্য খুব লেখাপড়া, বইপত্র ঘাঁটার কিচ্ছু প্রয়োজন নেই। আমি পরিষ্কার কথা বলবো, যে কোনো একটা লাইব্রেরিতে যাও যেখানে প্রবাসী পত্রিকা রাখা আছে, এবং সেখানে গিয়ে, কিংবা শঙ্কর প্রসাদ বসু, সুদীপ বসু সম্পাদনার যে বইটা আছে প্রবাসী পত্রিকা নিয়ে, একটা মোটা একটা বই আছে, সেই বইতেও ছবি দেওয়া আছে। কিছুই নয়, প্রবাসীর প্রথম সংখ্যার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদটা খুব ভালোভাবে খেয়াল করো। এই প্রচ্ছদের মধ্যে কি আছে, এই প্রচ্ছদটা যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে প্রবাসী পত্রিকার ফিলোসফি সম্পর্কে আমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রবাসী পত্রিকার প্রচ্ছদে গোটা ভারতবর্ষের নানা ধর্মের মানুষের ভাব সাধনা চিহ্ন দেওয়া আছে, চিহ্ন রয়েছে, ভাব সাধনার চিহ্ন রয়েছে। পুরো সর্বধর্ম সমন্বয়, সর্বভারত, মানে ভারতবর্ষের সমস্ত নানান ধর্মের যে মানুষের যে ভাব সাধনা, তাদের যে ভাব, সেগুলোকে এক জায়গায় করা আছে। যদি প্রবাসী পত্রিকার প্রচ্ছদটা যদি আমরা দেখি, সেখানে বিভিন্ন শিল্প সাধনার আশ্রয়, মানে মঠ মন্দিরের ছবি আছে, চৈতন্য বিহারের ছবি আছে, তারপরে বিভিন্ন মহল মিনারের ছবি আছে, ইত্যাদি ইত্যাদি, দেখবে পরপর 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 করে উপর নিচ করে সাজানো আছে। হ্যাঁ, এরপর প্রবাসী পত্রিকার ক্ষেত্রে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে যেটা করব, যেটা খেয়াল করব এই পরীক্ষার জন্য, সেটা হচ্ছে যে প্রবাসী পত্রিকায় বেশ কিছু বিভাগ ছিল। হারামণি বিভাগ, দেশ বিদেশের কথা, ভ্রমণ নিয়ে লেখাপত্র, ইত্যাদি ইত্যাদি নানান বিভাগ ছিল। হারামণি বিভাগ আমরা জানি যে পুরনো যে সমস্ত গান হারিয়ে যাচ্ছিল তার একটা
তিনি পুনর্মুদ্রণ করা হতো হারমোনি বিভাগে। এরকম দেশ বিদেশের কথা নানান ভাবে যেখানে যে বিভাগে প্রকাশিত হতো সে বিভাগের নাম দেশ বিদেশের কথা। ছোট ছোট কচি কাচাদের নিয়ে নানান রকমের লেখাপত্র বেরোতো, আর একটা আলাদা বিভাগ থাকতো, ভ্রমণ নিয়ে আলাদা বিভাগ থাকতো। এবার আমি দুটো কথা বলে যেটা শেষ করবো সেটা হচ্ছে ভারতের ভ্রমণ। আমি সবাইকেই বলবো যে ভারতী পত্রিকাতে যে ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্রগুলো প্রকাশিত হতো সেগুলো পড়তে হবে না, শুধুমাত্র লেখক এবং লেখার নামগুলো জানলেই হবে। কেন বললাম কথাটা? ভারতী যখন আমাদের বাঙালিদের মধ্যে একটা ভ্রমণ কেন্দ্রিক একটা লেখাপত্র, ভ্রমণ স্পৃহা একটা জন্ম নিল, তখন ভারতী পত্রিকা একটা গুরুত্বপূর্ণ কাজ করলো। সেটা কি আমরা খেয়াল করব, 19 শতকে 20 শতকের শুরুতে বা 19 শতকের শেষে গিয়ে যে সকল ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্র লেখা হচ্ছিল, সেখানে ভ্রমণ লিখতে গিয়ে লেখকেরা নিজেদের খণ্ড আত্মচরিত, কোট এটাই বলা হতো তখন, যে নিজের, যেটাকে আমরা রম্য রচনা বলি, নিজেদের কথা বেশি রকম ভাবে লেখা থাকে। কিন্তু ভারতীতে যে সমস্ত প্রবন্ধ বেরোতো সেই সমস্ত প্রবন্ধের একটা মূল একটা জায়গা ছিল, যে যে জায়গার যে স্থানের ভ্রমণ করতে গেছেন যিনি ভ্রমণকারী, তিনি আসলে সেই স্থানকে কিভাবে দেখছেন, এটা একটা। 2 নম্বর যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্র কেমন হবে, প্রবাসী প্রথম সেইভাবে মাইনুটলি চেনালো আমাদেরকে। এটা আমি জানি না সবাই সেভাবে ফলো করে কিনা, ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্র বা কাজকর্ম করতে গিয়ে প্রবাসী পড়ে কিনা আমি জানি না, কিন্তু প্রবাসীটা পড়া খুবই জরুরি। প্রবাসী প্রথম দেখালো যে ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্রে যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গাটা কিভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠতে, গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধরো আমি দার্জিলিং ভ্রমণে নিয়ে একটা লেখা লিখছি, তাহলে দার্জিলিং এর ভৌগোলিক পরিচয় কি, দার্জিলিং এর মানুষের আচার বিচার কি, তাদের ধর্ম কি, ইত্যাদি ইত্যাদি যে প্রসঙ্গগুলো, ইত্যাদি ইত্যাদি যে পয়েন্টস গুলো, সেগুলোকে ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্রে গুরুত্বপূর্ণ করে তুললো প্রবাসী পত্রিকা। ফলে ভ্রমণ কেন্দ্রিক লেখাপত্র, ভ্রমণ কেন্দ্রিক কাজকর্মের ক্ষেত্রে প্রবাসী পত্রিকা কিন্তু একটা মানে আলাদাই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে আমরা খেয়াল করবো ভারতবর্ষ বলে একটা পত্রিকা আছে, সেখানেও নানান ভাবে দৃষ্টিভঙ্গির তৈরি হচ্ছিল, নানান ভাবে এজেন্ডা তৈরি হচ্ছিল। ফলে আমরা খেয়াল করব যে প্রবাসীতে রবীন্দ্রনাথ লিখছেন নানান রকমের লেখাপত্র, এবং খুব পরিষ্কার ভাবে আমি বলে দিই যে রবীন্দ্রনাথ এমন একটি চরিত্র যে 5টি পত্রিকা আমাদের সিলেবাসে রয়েছে, এই 5টি পত্রিকার সঙ্গেই রবীন্দ্রনাথ যুক্ত। ঠিক আছে, বঙ্গদর্শন, নব্য পর্যায়ের বঙ্গদর্শন 20 শতকের শুরুতে রবীন্দ্রনাথ সম্পাদনা করছেন। তত্ত্ববোধিনী পত্রিকাতে রবীন্দ্রনাথের একটা বড় ভূমিকা তৈরি হয়েছিল পরে গিয়ে, যেখানে আমরা অন্নদাশঙ্কর রায়ের ভারত শিল্পী জীবনানন্দ, আরে ভারত শিল্পী রবীন্দ্রনাথ যে প্রবন্ধটা রয়েছে, সেখানে আমরা খেয়াল করব মানে অন্নদাশঙ্কর রায় শুরুতেই বলছেন যে রবীন্দ্রনাথের জীবনের ক্ষেত্রে প্রথম পর্বে বা তার জীবনে দুজন মানুষের, 19 শতকে দুজন অ্যাক্টিভিস্টের খুব গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, এক রামমোহন, একজন দেবেন্দ্রনাথ, এবং এদের নিয়েও নানান লেখাপত্র রবীন্দ্রনাথ রয়েছে। ফলে এখানেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। বঙ্গদর্শন তো রয়েছে, তারপরে প্রবাসী পত্রিকাতে পবিত্র গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথকে তুলনা করছেন প্রবাসী পত্রিকার আলোচনা প্রসঙ্গে। কল্লোল পত্রিকা, কল্লোল, কালিকলম, প্রগতি, এই সমস্ত পত্রিকাগুলো তৈরি হচ্ছিল রবীন্দ্রনাথকে, রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে নিজের স্বতন্ত্র গড়ে তোলবার জন্য। অচিন্ত্য কুমার সেনগুপ্তের কল্লোল যুগ বলে, কল্লোল কাল বলে যে বইটা রয়েছে, সে বইতে আমরা খেয়াল করব এই বিষয়গুলো সেখানে রয়েছে। তারপরে সবুজ পত্র পত্রিকাতে, সেখানেও রবীন্দ্রনাথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সবকিছু মিলিয়ে মিশিয়ে রবীন্দ্রনাথ যেন প্রত্যেকটা পত্রিকার সঙ্গে জড়িয়ে আছে।
তাকে বাদ দিয়ে কোনো পত্রিকার ইতিহাস পড়ে ফেলা সম্ভব নয়। এই একটা পয়েন্ট। এরপর আমরা দেখবো সবুজপত্র পত্রিকা। সবুজপত্র পত্রিকা, হ্যাঁ, কল্লোল পত্রিকা কি করছে? কল্লোল পত্রিকা যে কাজটা করছে, সেখানে এটা বোঝার জন্য যে প্রবন্ধটা জরুরি, আমি তোমাদের প্রত্যেককেই বলবো পড়ার জন্য, অনুরোধ করব পড়ার জন্য। এই কারণে বলবো যে সেই লেখাটা আমাদের নেটের সিলেবাসেও রয়েছে, ফলে ওই লেখাটা ওই সিলেবাসের জন্য পড়া যাবে এবং পড়ে ফেললে এই পত্রিকার ইতিহাস সম্পর্কে বুঝে ফেলা যাবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক বলে যে বুদ্ধদেব বসু প্রবন্ধ রয়েছে, সেখানে রয়েছে। ফলে রবীন্দ্র বিরোধিতার, মানে রবীন্দ্র প্রভাব মুক্ত হওয়ার যে চেষ্টা এবং আধুনিক বাংলা কবিতাকে গড়ে তুলবার যে প্রক্রিয়া, আবু সৈয়দ আইয়ুবের যে ভূমিকা, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেটাও আমরা এখানে দেখতে পারি। ফলে এই জায়গাতে কল্লোল কিভাবে রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে উঠল, কেমন? ফলে কল্লোল, কালিকলম প্রগতি, এই পত্রিকাগুলো কিভাবে রবীন্দ্র প্রভাব মুক্ত হয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সচেষ্ট হলো। হ্যাঁ, ফলে এই হচ্ছে ওর বেসিক একটা কনসেপ্ট। সবুজপত্র পত্রিকার ক্ষেত্রেও তাই। সবুজপত্র পত্রিকার ক্ষেত্রে প্রমথ চৌধুরী যেটাকে গুরুত্ব দিলেন, যে এই পত্রিকাকে, এই লেখাপত্রকে নবীন লেখক যারা বাংলার তরুণ লেখক, তাদের জন্য কিভাবে উপযোগী করে তোলা যায়। আমরা খেয়াল করব, প্রমথ চৌধুরীর যে ভারতচন্দ্র বলে যে প্রবন্ধটা আমাদের সিলেবাসে রয়েছে, সেখানে তিনি বলছেন যে, বা বই পড়া বা মলাট সমালোচনা যে প্রবন্ধগুলো রয়েছে, সেখানে বলছেন যে প্রমথ চৌধুরীকে কেউ যেন বলছিল যে উদাসীন গ্রন্থকীট। হ্যাঁ, এবং তাকে ভারতচন্দ্রের সঙ্গে তুলনা করা হচ্ছিল বারবার। ফলে প্রমথ চৌধুরী সেখানে ভারতচন্দ্র প্রবন্ধের শুরুতে কোন লেখকরা কালজয়ী হতে পারেন, কিভাবে হতে পারেন, কেন হতে পারেন, এর একটা দর্শন তিনি তৈরি করেছেন। যে কালজয়ী হওয়া সবার পক্ষে সম্ভব নয়। কালজয়ী তিনি বলছেন যে ভারতচন্দ্র হতে পারেন, তিনি বলছেন রবীন্দ্রনাথ হতে পারেন, মানে রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ হতে পারেন। হ্যাঁ, এই যে কালজয়ী হয়ে ওঠার যে ধারণা, এটাকে কিভাবে তৈরি করলেন প্রমথ চৌধুরী, আমরা ওই সমস্ত লেখাপত্রগুলো পড়লে খুব সহজে বুঝতে পারবো। এবার এই যে মানে সবুজ পত্র নামটা খেয়াল করে দেখবে, সবুজ পত্র, এই সবুজ কারা? এই সবুজ হচ্ছে তরুণরা, নবীনরা, তাদের মুখপত্র। হ্যাঁ, যে কারণে সবুজপত্র পত্রিকার প্রথম নামকরণ হিসেবে রবীন্দ্রনাথ ভেবেছিলেন কনিষ্ঠ, মানে ছোট। হ্যাঁ, এটাও একটা নেটের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, যে সবুজপত্র পত্রিকার রবীন্দ্রনাথ ভাবনা প্রসূত নাম কি ছিল, রবীন্দ্রনাথ কি নাম ভেবেছিলেন। ফলে এই এই যে নবীন লেখকদের জন্য লেখাপত্র কেমন হবে, তাদের জন্য কি কি এজেন্ডা তৈরি করতে হবে, তাদের জন্য কি কি মানে কাজকর্ম করতে হবে, এবং লেখাপত্র কিভাবে এগোবে এবং তার স্টাইল কিভাবে গড়ে উঠবে, সেগুলো সবটাই কিন্তু প্রমথ চৌধুরী তৈরি করলেন। এবং খেয়াল করবো যে প্রবন্ধটা আমাদের সিলেবাসে রয়েছে, যে সাধু ভাষা বনাম চলিত ভাষা, যে চলিত ভাষাকে মান্য করে তোলা, প্রমথ চৌধুরী যে কাজটা করছিলেন, ফলে এই জায়গাটাকে তিনি খুব ভালোভাবে রপ্ত করলেন তার সবুজপত্র পত্রিকার মাধ্যমে। কেমন? ফলে আমি যদি এবার পুরো প্রসঙ্গটাকে যদি আমি গুটিয়ে আনি, তাহলে আমরা নেটের জন্য কিভাবে পড়ব, এই প্রথম কথা আমি একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, যে পত্রিকাগুলি কেন, কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরো লক্ষ কোটি কথা বলা যেতে পারে, আরো লক্ষ কোটি রেফারেন্স দিয়ে বিষয়টাকে বোঝানো যেতে পারে, সম্ভব। কেমন? কিন্তু সেই সমস্ত জটিলতা আমি যাচ্ছি না, এবং সেই সমস্ত প্রক্রিয়া যদি আমি শুরু করি, তাহলে বিষয়টা আরো ঘেটে হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তাহলে নেট পরীক্ষার জন্য, নেট পাস করার জন্য সেই উদ্যমটা, সেই মোটিভেশনটা আপনি লস হয়ে যাবে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে একটা সহজ প্রক্রিয়ার মাধ্যমে এই পুরো লেখাপড়ার ওয়েটাকে, সিস্টেমটাকে গড়ে তোলা। তা না হলে আমাদের কনফিডেন্স কিন্তু তৈরি হবে না, আর কনফিডেন্স তৈরি না হলে কোনো দিনও পুরো ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারবো না,
পুরো সিলেবাসটাকে আয়ত্ত করতে পারবো না এবং পাশও করতে পারবো না। পরীক্ষা নেট পাস করার জন্য কয়েকটা জরুরি জিনিস আছে, তার মধ্যে আমি কয়েকটা নাম বলছি। একটা হচ্ছে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইউনিট সম্পর্কে একটা একটা জেনারেল কনসেপ্ট তৈরি করা, কি কেন ঘটলো, কিভাবে এলো, ঠিক আছে। তার জন্য কোনো তাত্ত্বিক ব্যাখ্যার প্রয়োজন নেই, তার জন্য কোনো বড় বড় বইয়ের পড়ার এই মুহূর্তে প্রয়োজন নেই, তার জন্য কোনো মুখস্থ করবার প্রয়োজন নেই। যে গাইডেন্সের আন্ডারে, আয়ত্তের মধ্যে আছো, আমি আশা করি তারা সেই জেনারেল কনসেপ্টটা তৈরি করে দেবে। তা না হলে নেট কি পড়াবো আমরা? এই তত্ত্ববোধিনী মুখ সাহেব প্রকাশিত হয়েছিল, তার এই সম্পাদক এই লেখা বেরোতো, এগুলো পড়ানো যায় না। এগুলো কাগজে লিখে নোটস বানিয়ে দিয়ে দিলে যে পড়ে ফেলতে পারে, মুখস্থ করে ফেলতে পারে। তাহলে পড়তে আসার কি মানে? পড়তে আসার মানে এটাই হচ্ছে জেনারেল কনসেপ্ট তৈরি করা, যে কনসেপ্টটার জন্য আমাকে আলাদা করে সময় বের করে বড় বড় বই যাতে পড়তে না হয়। আমি শুধুই তথ্যটা পড়বো, কিন্তু ক্লাসের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর তথ্যটা পড়বো। তাহলে তথ্যটা মুখস্থ করতে আমার সুবিধা হবে, সহজ হবে। কেমন? ফলে নেটের টিউশন, নেটের যে পড়াশুনো, নেটের যে গাইডেন্স, তার একটা মূল ফান্ডা এটাই হওয়া উচিত, যেটা আমি মনে করি। কেমন? শুধু মানে তথ্য খাড়া করে রিডিং পড়িয়ে দিলে সেটাকে পড়ানো বলে না। প্রথম কথা আমরা কনসেপ্ট তৈরি করলাম। দ্বিতীয় কথা, আমরা যে পরবর্তী পদক্ষেপে যাব সেটা হচ্ছে প্রত্যেকটা পত্রিকা কবে প্রকাশিত হচ্ছে, এই সালটা যদি আমরা যদি ধরতে না পারি, তাহলে কনসেপ্টটা তৈরি হবে না এবং আমরা মাথার মতো কোনো কিছু সাজাতেও পারবো না। এক। 2 নম্বর হচ্ছে কারা সম্পাদনা করছেন, তার একটা ধারাবাহিক যে বিবরণ ইতিহাসের মধ্যে রয়েছে সেটাকে তৈরি করে ফেলা, আয়ত্ত করে ফেলা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওই পত্রিকাতে কি কি ধরনের লেখা বেরোতো, কি উদ্দেশ্য ছিল। আমরা খেয়াল করব প্রত্যেকটা পত্রিকার প্রথম সংখ্যাতে ওই পত্রিকার কি উদ্দেশ্য নিয়ে ওই পত্রিকা প্রকাশিত হচ্ছে তার কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তার কিন্তু আলোচনা আছে। একটা সম্পাদকীয় কৈফিয়ত রয়েছে, সেই সম্পাদকীয় কৈফিয়তটা আমাদের পড়তে হবে খুব মন দিয়ে, সেটা পড়ে ফেলা। তাহলে ওই পত্রিকার ভিশন সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যাব। ফলে নেটের যে যুক্তিতর্ক বা বিবৃতি 1-2 বলে যে নানান রকমের প্রশ্ন দেওয়া থাকে, সে প্রশ্নগুলো হয়তো আমরা করতে সক্ষম হব এই কনসেপ্টে যদি তৈরি করা থাকে। 2 নম্বর, আচ্ছা 2 নম্বর না, অনেকগুলো বলে ফেললাম। তা পরবর্তী স্টেজ কি হবে? পরবর্তী স্টেজ হবে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা পত্রিকার প্রথম সংখ্যা দেখে ফেলা। মানে লেখাগুলো পড়ে ফেলা নয়, দেখে ফেলা এই অর্থে যে প্রথম সংখ্যাতে বা পরপর 5টা সংখ্যাতে কারা কারা লিখছেন এবং তাদের লেখার শিরোনামগুলো কি কি। আমরা খেয়াল করব যে নেট পরীক্ষাটা অফলাইনে হয়ে ক্যান্সেল হয়ে গেল, সেই পরীক্ষাতে একটা প্রশ্ন এসেছিল যে বঙ্গদর্শন, মানে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনার যে বঙ্গদর্শন, সেখান থেকে একটা লেখার নাম তুলে দিয়ে 4 জন লেখকের নাম দেওয়া হয়েছিল যে ওই লেখাটা কার লেখা। ফলে এইটা সূচিপত্র না দেখলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। ফলে সাময়িক পত্রগুলো আমরা কিভাবে পড়বো আরেকবার বলে আমি শেষ করে দিচ্ছি। এক হচ্ছে প্রত্যেকটা পত্রিকার জেনারেল কনসেপ্ট তৈরি করে ফেলা, কেন ওই পত্রিকাটা প্রকাশিত হলো, কবে প্রকাশিত হলো, তার উদ্দেশ্য কি ছিল, তার ভিশন কি ছিল, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ওই পত্রিকার সম্পাদক কারা ছিলেন তাদেরকে বুঝে ফেলা, কোন সময় কোন সম্পাদক আসছেন এবং তারা এসে কি কি এজেন্ডাগুলো তৈরি করেছেন। ঠিক আছে, সেগুলো একদম বিস্তৃত ভাবে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যিনি পড়াবেন, যিনি গাইডেন্স দেবেন তোমাদেরকে, তারা অবশ্যই বলে দেবেন। 3 নম্বর হচ্ছে এই পত্রিকার প্রথম সংখ্যার যে সম্পাদকীয় কৈফিয়ত, যে সম্পাদকীয়, সেগুলোকে পড়ে ফেলা। প্রত্যেকটা সম্পাদকীয় কৈফিয়ত 2 থেকে 3 পৃষ্ঠা করে, পড়তে বেশি সময় লাগবে না। ঠিক আছে, পড়ে ফেলা। এবং বঙ্গদর্শনের যে কৈফিয়ত, বঙ্গদর্শনের যে সম্পাদকীয় যে প্রবন্ধটা, সেটা তো আলাদা করে পড়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে সেটাই আমাদের নেটের সিলেবাসে প্রবন্ধের ইউনিটে রয়েছে, বঙ্গদর্শনের পত্র সূচন। ঠিক আছে, ফলে এই কনসেপ্টটাকে তৈরি করে ফেলা এবং প্রত্যেকটা পত্রিকার সূচিগুলোকে একবার দেখে ফেলা। কেমন? আমি এই মুহূর্তে একটা বইয়ের নাম বলতে পারি যে ভবতোষ দত্তের একটা বই আছে বঙ্গদর্শন পরম্পরা বলে, নেটে সার্চ করলেই পাওয়া যাবে বইটা। ওই বইটাতে বঙ্গদর্শনের পুরো সূচি দেওয়া আছে, বইটা ডাউনলোড করে এবং সূচিটা দেখে ফেলো।
2-3 দিন পর পর দেখলেই ও ঠিক আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং কল্লোল, সবুজপত্র, তত্ত্ববোধিনী ইত্যাদি সমস্ত পত্রিকার পিডিএফ রয়েছে। আর যদি না পাওয়া যায় একান্তই, তুমি বা আপনারা যার কাছে পড়ছেন, যার গাইডেন্স নিচ্ছেন, তাকে বলুন, সে নিশ্চয়ই জোগাড় করে দেবে, জোগাড় করে দেওয়া উচিত। ফলে এই পত্রিকাগুলোকে এইভাবে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা ওয়েতে সাজাতে হবে। শুধু হ্যাপাজেটলি রিডিং পড়ে গেলাম, ইতিহাসটা মুখস্থ করে গেলাম, এইভাবে নয়। ফলে ইতিহাস বারবার একটা টেক্সটকে আমি রিডিং পড়ে যাচ্ছি, তবুও পারছি না। তার কারণ হচ্ছে এটাই, যে আমি কনসেপ্টটাকে বুঝে পড়ছি না। তাই কনসেপ্টটাকে বোঝো, বিশেষ করে প্রবন্ধের ইউনিট যেটা পুরোটা রয়েছে, এই পুরোটা যদি কনসেপ্ট যদি আমরা বুঝতে পারি, যদি ইতিহাস চর্চাটা একটা ঘটনাগুলোকে যদি আমরা বুঝতে পারি, প্রত্যেকটা প্রবন্ধকে বুঝে ফেলা সম্ভব। তারপর তথ্য তুমি নিজেই মুখস্থ করো, কোনো সমস্যা হবে না, কেমন? ফলে এখানে আমি শেষ করছি। আশা করি হয়তো আমি বোঝাতে পারলাম। সামান্য হলেও যদি সেটা কাজে লাগে, তাহলে আমার এতক্ষণে পরিশ্রম সার্থক। নমস্কার। ধন্যবাদ। বাংলা সাময়িক পত্রের সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ এইরকম একটি শর্ট স্ট্র্যাটেজি খুব অল্প সময়ের মধ্যে যেভাবে তন্ময় স্যার তুলে ধরলেন, আশা করি প্রত্যেক শিক্ষার্থী যারা বাংলা স্টুডেন্ট যদি এইভাবে পড়াশোনা করেন, স্ট্র্যাটেজি করে স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই সাময়িক পত্র থেকে তো এই কথা বলতে পারি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব বলে নয়, 100% সম্ভব। তাই আজকাল বেশি কথা বলবো না, আবার পরের সময় পরের সেমিনারে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো।